এই স্লাইডে আমরা অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে আলোচনা করব। সো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ের টপ যে থাকে সে হচ্ছে ভিসি বা ভাইস চ্যান্সেলর এবং এরপরে যারা থাকে প্রো ভাইস চ্যান্সেলর, এরপরে আপনার হচ্ছে অন্যান্য যে সেক্টর আছে ট্রেজারার থাকেন, তারপর হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল প্যানেল থাকেন, ঠিক আছে? তারপর আমাদের রেজিস্ট্রার থাকেন, আমাদের এক্সাম এক্সাম কমিটি থাকেন। সো যেটাকে আমরা কন্ট্রোল অফ এক্সাম বলি। ঠিক আছে? সো এরকম আরো অনেকগুলো প্যানেল থাকে যেমন টিচার্স প্যানেল থাকে, স্টুডেন্টস প্যানেল থাকে। ঠিক আছে? সো একজন আপনার হচ্ছে যে ভিসি বা ভাইস চ্যান্সেলর তার যে প্যানেলটা আছে মানে সে তার ওয়েবসাইটে তার প্যানেল থেকে সে যতগুলো ব্রাঞ্চকে অ্যাক্সেস করতে পারবে অ্যাজ এ স্টুডেন্ট আমি কি করতে পারবো না? অবশ্যই ততগুলো প্যানেলের অ্যাক্সেস পাবো না। অর্থাৎ আমি আমার যতটুকু আমার স্টুডেন্ট প্যানেলে যতটুকু আমার মানে টাস্ক আছে ততটুকু আমি কি করতে পারবো? অ্যাক্সেস পাবো এবং ততটুকু আমি কি করতে পারবো? কাজ করতে পারবো। কিন্তু ধরেন আপনার যদি একজন এক্সাম কন্ট্রোলার কথা চিন্তা করি, কন্ট্রোলার অফ এক্সাম, তার যে প্যানেলটা আছে সে কি করতে পারে? প্রত্যেকটা একটা ইউনিভার্সিটিতে যতটা স্টুডেন্ট আছে, যতগুলো ডিপার্টমেন্ট আছে, সবগুলো ডিপার্টমেন্ট স্টুডেন্টদেরকে তারা কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমি কি করতে পারবো না? আমি কিন্তু আমার প্যানেল ছাড়া অন্য কারো প্যানেল অ্যাক্সেস করতে পারবো না। তাহলে এটাই হচ্ছে মূলত অ্যাক্সেস কন্ট্রোল। মানে আমি আমার আ যতটুকু সীমাবদ্ধতা আছে অর্থাৎ আমি আমার প্যানেলে যতটুকু অ্যাক্সেস করতে পারছি, অন্য কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। আবার যে কন্ট্রোলার অফ এক্সাম আছেন তারা কিন্তু একটা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টের কি করতে পারেন? প্রোফাইলকে অ্যাক্সেস করতে পারেন। আবার একজন ভিসি যে আছেন সে কিন্তু আবার সবাইকে একজন টিচার্স, স্টুডেন্ট ধরুন একজন টিচার্স বা স্টুডেন্ট বা এক বা কন্ট্রোল অফ এক্সাম, রেজিস্ট্রার, ট্রেজারার প্রত্যেকটা প্যানেল তার কি করা থাকতে পারে? অ্যাক্সেস করার এবিলিটি থাকতে পারে। তাহলে যেটার মাধ্যমে কি করব? যে আমরা আনঅথরাইজড যে অ্যাক্সেস গুলো আছে সেটাকে আমরা কি করতে পারি? প্রিভেন্ট করতে পারি। অর্থাৎ আমাদের ধরেন হচ্ছে আমি আজ স্টুডেন্ট হিসেবে আমি কি করতে পারবো না? সিওই ধরেন আমি একজন স্টুডেন্ট হিসেবে সিওই বা কন্ট্রোল অফ এক্সাম প্যানেল অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? এই যে যার মাধ্যমে আনঅথরাইজড অ্যাক্সেস গুলোকে কি করে প্রিভেন্ট করে? অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে ধরেন অনেকগুলো ডিভাইসেস আছে সেই ডিভাইসেস গুলো সবাই কি করতে পারবে না? অ্যাক্সেস পাবে না। যারা অ্যাক্সেস পাবে তারা কি করতে পারবে? সেটাকে আ ইনফরমেশন বা ডাটা তারা সেন্ড করতে পারবে। ঠিক আছে? এর মাধ্যমে আমার আল্টিমেটলি আ সিকিউরিটিটা কি করা হয়? এনশিওর করা হয়। তারপর ইউটিলাইজ মেথডস লাইক পাসওয়ার্ড, ফেয়ারওয়েল অ্যান্ড পিনস। ঠিক আছে? সো এর মাধ্যমে আমরা আল্টিমেটলি আমাদের ওভারঅল সিস্টেমটাকে কি করতে পারি? ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে? যেমন ধরুন আমাদের প্রত্যেকটা প্যানেলের পাসওয়ার্ড দেওয়া থাকে। ঠিক আছে? যার মাধ্যমে আমরা সিকিউরিটি এনশিওর করে থাকি। আ এছাড়াও এরকম এভাবে আমরা কি করতে পারি? আল্টিমেটলি আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটাকে এনশিওর করতে পারি। সো এরপর আসা যাক নটারাইজেশন। সো নটারাইজেশন বিষয়টা কি? আসুন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটা আ কম্পিউটার মার্কেটে যাবেন। ঠিক আছে? এখন আপনার কম্পিউটার সম্পর্কে কোনো কি নেই? আইডিয়া নেই। ঠিক আছে? আপনি কম্পিউটারের সম্পর্কে জানেন না। আপনি একটা কম্পিউটারের স্পেসিফিকেশন গুলো কি হয়? কোন স্পেক থাকলে হচ্ছে আপনার কম্পিউটার ভালো পারফর্ম করবে, আপনি জানেন না। তাহলে আপনি কি করলেন? একজন কম্পিউটার সম্পর্কে যে ভালো বুঝে একজন কম্পিউটার এক্সপার্ট, ঠিক আছে? যে আল্টিমেটলি স্পেসিফিকেশন গুলো সম্পর্কে ভালো বুঝে সে হার্ডওয়্যার, সে র‍্যাম, সে রোম, তারপর সে মনিটর এই সম্পর্কে সবকিছু সম্পর্কে ভালো জানে। তাকে আপনি কি করলেন? নিয়ে গেলেন। সে আপনার পরিচিত। সো তাকে নিয়ে আপনি যখন কি করলেন? আ কম্পিউটার মার্কেটে গেলেন। তাহলে আপনি আ যাকে নিয়ে গেলেন সে যেহেতু এই সম্পর্কে ভালো জানেন, তাহলে আপনাকে আর কি করতে হলো না? মানে ট্রাস্ট বিষয়টা নিয়ে আর চিন্তা করতে হলো না। ঠিক আছে? সে আপনার হচ্ছে যেহেতু আপনি তাকে ট্রাস্ট করেছেন এবং আপনি জানেন যে সে এই বিষয়ে ভালো জানে। সে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট গুলো কি করতে পারলো? আপনার ল্যাপটপ বা আপনার পিসি বিল্ড করার জন্য সে কিনে দিতে পারলো এবং যার থেকে কিনলো সে যেহেতু আপনি তাকেও চিনেন না এবং সে যেহেতু আপনি যাকে নিয়ে গেছেন সে এই বিষয়ে ভালো জানে, তাহলে আপনাকে এই বিষয় নিয়ে কি করতে হলো না? চিন্তা করতে হলো না। ঠিক আছে? এবং আপনি এনশিওর থাকলেন যে হ্যাঁ, আমি যেই কম্পিউটারটা বিল্ড করেছি সেখানে আল্টিমেটলি আমার যেই আ পার্টস গুলো আছে সেগুলো আল্টিমেটলি অথেন্টিক এবং আমার যে স্পেক অনুসারে আমার দরকার ছিল সে অনুসারে আমি পেয়েছি। তাহলে নটারাইজেশন মূলত এই বিষয়টাই এনশিওর করে যে আপনি যখন কমিউনিকেশন করবেন, ঠিক আছে? আপনার একজন কি করলেন? একজন মেডিয়েটরকে কি করলেন? রাখলেন। যে ট্রাস্টেড থার্ড পার্টি মেডিয়েটর যে ধরেন আপনি একজন রিসিভারকে একটা ইনফরমেশন পাঠালেন। তো আপনি সরাসরি যেহেতু রিসিভার যে তাকে চিনেন না, আপনি একজন ট্রাস্টেড মেডিয়েটর আপনি কি করলেন? রাখলেন যে কি করবে? আপনার হয়ে মেসেজটা আপনার থেকে মেসেজটা
রিসিভার এন্ডে কি করবে? পৌঁছে দিবে এবং সেই ট্রাস্টেড মিডিয়েটর সে এনশিওর করবে যে হ্যাঁ, যেই রিসিভার যাকে আপনি মেসেজটা পাঠিয়েছেন সে আল্টিমেটলি ট্রাস্টেড এবং সে কোনো আনঅথরাইজড পারসন না। রিডিউস কনফ্লিক্টস ইন কমিউনিকেশন। এর মাধ্যমে আমরা আল্টিমেটলি কমিউনিকেশনের কনফ্লিক্টসটা কি করতে পারবো? রিডিউস করতে পারবো। যেহেতু আপনি রিসিভারকে চিনেন না, যার কারণে আপনি একজন ট্রাস্টেড থার্ড পার্টি রেখেছেন যে আল্টিমেটলি রিসিভারকে ভালোভাবে চিনে, তাহলে আপনাকে কি করতে হলো না। আর এই বিষয় নিয়ে কোনো সন্দেহ অবকাশ থাকলো না। এবং কিপস রেকর্ডস অফ সেন্ডার রিসিভার রিকোয়েস্ট। যেহেতু আপনি একজন মেডিয়েটর ইউজ করেছেন, সো আপনার মেডিয়েটর যেহেতু সেন্ডার এবং রিসিভারের মাঝে যেহেতু সে আছেন, সুতরাং আপনার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের একটা রেকর্ড মেডিয়েটরের কাছে থাকবে। অর্থাৎ আপনার মেসেজটা এবং আপনার ইনফরমেশনটা সিকিউর থাকলো। ঠিক আছে? এবং একটা রেকর্ড থাকলো যে হ্যাঁ, আমার ইনফরমেশনটা এই রিসিভারের কাছে গিয়েছে এবং এই বিষয় নিয়ে কোনো কি থাকলো না আর আপনার সন্দেহ থাকলো না। এর পরবর্তীতে আসা যাক ডাটা ইন্টিগ্রিটি। সো ডাটা ইন্টিগ্রিটি সম্পর্কে আমরা আ এর আগের লেকচারে আলোচনা করেছিলাম। যদি আপনারা লেকচার ভিডিওগুলো দেখে থাকেন। সো ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে আপনি একজন সেন্ডার, আপনি যে রিসিভারকে ডাটাটা পাঠাচ্ছেন, উইথআউট এনি মডিফিকেশন আপনার ডাটাটা কি হয়েছে রিসিভার এন্ডে পৌঁছেছে। অর্থাৎ আপনার সেন্ডার থেকে রিসিভার এর মাঝে কোনোভাবে আপনার এই মেসেজটা কি হয়নি, মডিফিকেশন হয়নি। সো তাহলে বিষয়টা হচ্ছে ১ম এ এনশিওর ডাটা হ্যাজন্ট বিন ট্যাম্পারড উইথ। অর্থাৎ আমরা যে ইনফরমেশনটা পাঠিয়েছি সেটা কোনোভাবে কি হয়নি, ট্যাম্পারড হয়নি। কোনোভাবে সেটা ব্রেকডাউন হয়নি। অর্থাৎ উইথআউট এনি মডিফিকেশন আমার ডাটাটা কি হয়েছে রিসিভার এন্ডে পৌঁছেছে। সো চেক বিফোর অ্যান্ড আফটার ট্রান্সমিশন। অর্থাৎ আমার যে ইনফরমেশনটা বা আমার যে ডাটাটা আমি পাঠিয়েছি সেটা যে কোনোভাবে মডিফিকেশন হয়নি, সেটা যে আ আনট্যাম্পারড অবস্থায় আছে এবং আমরা যেই এনক্রিপ্টেড করে পাঠিয়েছি সেই অবস্থায় যেন আছে সেটা চেক করা হয় বিফোর এবং আফটার ট্রান্সমিশন, যার মাধ্যমে ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করা হয়। সো এর পরবর্তীতে হচ্ছে অথেন্টিকেশন এক্সচেঞ্জ। সো যেমন ধরুন, আপনার কি আছে? আ মোবাইল আছে এবং মোবাইলের সাথে আপনি আপনার কি করবেন? এয়ারবাডটা কানেক্ট করবেন। সো এয়ারবাড যদি কানেক্ট করতে চান তাহলে কি করতে হবে? আপনার এয়ারবাড ব্লুটুথ সিস্টেম। সো আপনার এয়ারবাডে আপনি ব্লুটুথটা অন করবেন। সো ব্লুটুথ অন করলে আপনি আপনার মোবাইলে ব্লুটুথ অন করবেন। তখন হচ্ছে আপনার এয়ারবাড থেকে আপনার এয়ারবাডের যেই কোড আছে, অর্থাৎ যার মাধ্যমে আপনি পেয়ার করবেন আপনার মোবাইলের সাথে, সেই কোডটা সে কি করবে? শো করবে। বা আপনার ব্লুটুথের যে মডেলটা আছে সেই মডেলটা কি করবে? আপনার যে ব্লুটুথ রেঞ্জ আছে আপনার মোবাইলটা যদি সেখানে রাখেন আপনি, তাহলে আপনার ওই ব্লুটুথের সার্চে আপনি দেখবেন সেখানে কি করবে? শো করবে। আপনি যখন কনফার্ম যে জানেন আপনার ব্লুটুথটা হচ্ছে এই মডেল, সেই মডেলটা আপনার হচ্ছে মোবাইলের সেই পেয়ারিং অপশনে শো করছে। আপনি যখন এটা ক্লিক করবেন, তখন আপনার মোবাইলের সাথে আপনার এয়ারবাডে কি হয়ে যাবে? পেয়ার হয়ে যাবে, অর্থাৎ কানেক্টেড হয়ে যাবে। তাহলে আপনি এখানে কি করলেন? অথেন্টিকেশন এক্সচেঞ্জ করলেন। কিসের মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে ২ টা ট্রাস্টেড ডিভাইসের মধ্যে। ঠিক আছে? তাহলে আপনি তো এক্ষেত্রে সন্দেহ নেই আপনার যে আপনি যেই ব্লুটুথের মাধ্যমে আ যে কানেক্ট করেছেন আপনার এয়ারবাডটাকে সেটা হচ্ছে কি? ট্রাস্টেড। ঠিক আছে? কারণ আপনি আপনার এয়ারবাডের মডেল চিনেন, জানেন এবং আপনি কানেক্ট যখন করেছেন, সো আপনি টোটালি ট্রাস্টেড অ্যাবাউট যে আপনার মোবাইল এবং আপনার মোবাইলের সাথে কানেক্টেড যে এয়ারবাড আছে সেটা কি? সেটা হচ্ছে আল্টিমেটলি অথেন্টিক। এই যে আপনি অথেন্টিকেশন এক্সচেঞ্জ করলেন এবং আপনার এই যে অথেন্টিকেশন এক্সচেঞ্জ এর জন্য যে আপনার একটা কি ছিল মডেল ছিল এয়ারবাডের, সেই মডেলটার মাধ্যমে আপনি কানেক্ট করলেন। সো এটাই মূলত হচ্ছে এই বিষয়। তাহলে আমরা নেটওয়ার্কের মধ্যে কিভাবে অথেন্টিকেশন এক্সচেঞ্জ করি? ধরুন আপনি আ সেন্ডার এবং রিসিভারের মাঝে কি করবেন? আ কোনো ইনফরমেশন সেন্ড করবেন। তাহলে সেন্ড করার পূর্বেই এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি করতে হবে? অথেন্টিকেশন এক্সচেঞ্জ করে আ এটা এনশিওর করতে হবে বা এটা এনশিওর করা হয় যে আপনার সেন্ডার এবং রিসিভার এইটা হচ্ছে ২ টাই অথেন্টিক এবং এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে আনঅথরাইজড কেউ নেই এবং ২ জনই হচ্ছে আ টোটালি ট্রাস্টেড এবং যার মাধ্যমে আপনি মেসেজটা যদি সেন্ডার থেকে রিসিভারে পাঠান, ট্রাস্টেড যে তার কাছে গিয়ে মেসেজটা কি করবে? পৌঁছাবে। সো এস্টাবলিশ আইডেন্টিটি ইন কমিউনিকেশন। সো শুরুতেই বললাম আমরা কি করেছি? আ যে আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করেছি যে হ্যাঁ, আমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো কি নেই, কোনো আ ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু নেই। অর্থাৎ ২ টাই হচ্ছে ট্রাস্ট ভর্তি। ঠিক আছে? ইউটিলাইজ টু এ হ্যান্ডশেকিং মেকানিজম। সো আমরা হ্যান্ডশেকিং মেকানিজম মানে কি বুঝি? হ্যান্ডশেকিং মেকানিজম মানে হচ্ছে এই যে আমাদের ২ টা ডিভাইসকে আমরা কি করলাম?
পেয়ার করলাম, একটু আগে যে আপনার বললাম যে আমরা মোবাইলের সাথে আমাদের ইয়ারবাডকে কানেক্ট করছি। সো এটাই হচ্ছে একটা হ্যান্ডশেকিং মেকানিজম। সেখানে একটা ব্লুটুথের একটা কি ছিল, তার মডেল ছিল। সেই মডেলটার মাধ্যমে আমরা পেয়ারিং করেছি। সো এটাই মূলত হচ্ছে হ্যান্ডশেকিং মেকানিজম। ঠিক তেমনি আমরা যখন নেটওয়ার্কে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করি বা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করি, ঠিক একইভাবে আমরা কি করি? এই মেকানিজমের মাধ্যমেই কানেক্ট করি। এবং যেটার মাধ্যমে আমরা সিওর করি যে হ্যাঁ, আমাদের এই ২ টা নেটওয়ার্কের মধ্যে থাকা ডিভাইস ২ টি হচ্ছে অথেন্টিক। এবং কনফার্ম ডাটা ট্রান্সমিশন। সো অবশ্যই আমরা যখন সেন্ডার এবং রিসিভার ২ টাকে আমরা যখন কি করব? অথেন্টিসিটি এনশিওর করব, তখন আমরা আল্টিমেটলি আ কি করতে পারবো? ডাটাটাকে কনফার্মলি ট্রান্সমিশন হচ্ছে কিনা সেটাও আমাদের কি করতে হয়? এনশিওর করতে হয়। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে ডিজিটাল সিগনেচার। সো ডিজিটাল সিগনেচারটা আমরা কেন ইউজ করি? যে ধরুন আপনার বন্ধু আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে? আপনি রিসিভার মেসেজটি রিসিভ করেছেন। সো আপনার বন্ধুই যে আপনাকে মেসেজটা পাঠিয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? মূলত ডিজিটাল সিগনেচারের মাধ্যমে সেটা বুঝবেন। সো অথেন্টিকেশনটা এনশিওর করার জন্য আমরা কি করি? ডিজিটাল সিগনেচার ইউজ করে থাকি যে আমার অথেন্টিক সোর্স থেকে আমার ইনফরমেশনটা কি করেছে? রিসিভার এন্ড এ পৌঁছেছে। ঠিক আছে? সো দ্যাট মিনস ইন অর্ডার টু প্রুভ দ্য আইডেন্টিটি সোর্স। যে সোর্স থেকে মেসেজটা এসেছে সেটা যে অথেন্টিক সেটা এনশিওর করার জন্য আমরা কি করি? ডিজিটাল সিগনেচারটাকে ইউজ করে থাকি। সো ১ম হচ্ছে অ্যাডস ইনভিজিবল ডিজিটাল ডাটা। ঠিক আছে? আমরা যে ডিজিটাল ডাটাটা পাঠাচ্ছি আমাদের সেন্ডার থেকে রিসিভারে, সেটা হচ্ছে আল্টিমেটলি ইনভিজিবল রাখে এবং সেটা যেহেতু সিকিউরিটি একটা ইস্যু আছে এবং আমরা ডিজিটাল সিগনেচার ইউজ করে সেটা কি করি? সিকিউর করি। এরপর হচ্ছে অ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রনিক সিগনেচার। সো আমাদের যে সেন্ডার আছে সে কি করে? যখন মেসেজটা পাঠায় সেই মেসেজের সাথে সেই আমাদের ডিজিটাল সিগনেচার এড করে দেয়, যেটা অ্যাজ ইলেকট্রনিক সিগনেচার হিসেবে অ্যাক্ট করে। অ্যান্ড ভেরিফাই সেন্ডারস আইডেন্টিটি। যে রিসিভার আছে সে এই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে সেন্ডারের আইডেন্টিটি কি করে এনশিওর করে যে হ্যাঁ, এটা কোনো আনঅথরাইজড ইউজার বা আনঅথরাইজড সেন্ডার থেকে আসেনি। সো আজকের লেকচারের মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারলাম? আমরা ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি মেকানিজম সম্পর্কে জানতে পারলাম। আমাদের সিকিউরিটি মেকানিজম কি সেটা জানতে পারলাম। আমাদের সিকিউরিটি মেকানিজমস এর যে টাইপস গুলো আছে সেগুলো জানতে পারলাম। যেমন আমরা এনসাইফারমেন্ট জানলাম, আমরা রাউটিং কন্ট্রোল সম্পর্কে জানলাম, আমরা ট্রাফিক প্যাডিং সম্পর্কে জানলাম, আমরা অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে জানলাম, নোটারাইজেশন সম্পর্কে জানলাম, ডেটা ইন্টিগ্রিটি সম্পর্কে জানলাম অ্যান্ড অথেন্টিকেশন এক্সচেঞ্জ সম্পর্কে জানলাম। অলসো ডিজিটাল সিগনেচার সম্পর্কে জানলাম।